পিসিমণিকে উচিত শিক্ষা দিতে প্ল্যান করলো পার্বতী আর সোম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শিবু কাকু বলতে থাকে পার্বতীকে, তোমার পিসিমণি এসেছে মানে কোনো একটা গণ্ডগোল আবারও ঘটবে, আবারও কেউ হয়তো হারিয়ে যাবে। 20 বছর আগে ঠিক যেমনভাবে সৌদামিনী হারিয়ে গেছিল। এরপরেই পার্বতী বলে, তুমি এসব নিয়ে শুধু শুধু ভাবনা চিন্তা করছো, আমি আছি তো, আমি সবটা ঠিক করে দেব, কোনো কারোর ক্ষতি হতে দেব না। সোম তখন বলে, আরে বাবা, 20 বছর আগে আর 20 বছর পরে আমি আছি। 20 বছর আগে আমি হয়তো সেভাবে ছিলাম না, কিন্তু তুমি চিন্তা করো না, এবারে আর কেউ হারাবে না, আমি আর কাউকে হারাতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এর মধ্যেই শিবু বলে, ব্যাপারটা অতটাও সুবিধের না, কারণ আমি প্রভাবতীকে খুব ভালোভাবেই চিনি, ও কি করতে পারে আর কি পারে না সেটা আমার জানা আছে। এর মধ্যেই পলাশ চলে এসেছে। পলাশ এসে বলে, পিসিমণি সত্যি খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে, মায়ের ওপর অনেক অত্যাচার করছে জানিস দিদি। এরপরই পার্বতী বলে, যখন পিসিমণি আসে তখন আমি মায়ের পাশে পাশে থাকতাম, যাতে পিসিমণি মায়ের কোনো ক্ষতি করতে না পারে, কিন্তু এখন তো আমিও নেই। তখন সোম বলে, তাতে কি হয়েছে, এখন তো পলাশ আসছে। পলাশ, তুমি প্রতিবাদ করতে পারবে না? বলো না, চুপ করে থেকো না, কারণ তোমার মাকে যারা এভাবে অত্যাচার করবে তাদের বিরুদ্ধেই তো তোমাকে মুখ খুলতে হবে। এখন যদি তুমি না করো তাহলে আর কবে করবে? চুপ করে থেকো না পলাশ, উত্তর দাও। এরপর পলাশ বলে, আমি কি পারবো ওদের সাথে লড়াইটা চালিয়ে যেতে? তখনই সোম বলে, অবশ্যই পারবে, তুমিই পারবে, তুমি ছাড়া আর কেউ পারবে না। এর মধ্যেই দেখা যায় লক্ষ্মীমাকে টানতে টানতে নিয়ে আসে প্রভাবতী আর বলে, বাড়ির বউ সন্ধেবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছ, তোমার ব্যাপার স্যাপার কি? হ্যাঁ, তুমি কিন্তু অনেক অন্যায় করছো লক্ষ্মী বউ, তোমার সাহস দেখছি দিন দিন বেড়ে গেছে। তখনই লক্ষ্মীমা বলে, আসলে আমার চোখটা একটু লেগে এসেছিল, এত রান্নাবান্না করার পরে তো ক্লান্তি লাগে, তাই ঘুমটা এসেছিল। ঠিক সেই মুহূর্তেই তখনই প্রতাপ বলে, তুমি এত ঘুমাও কেন? হ্যাঁ, আমার পিসিমণি যেটা বলে সেটাই ঠিক। তখনই প্রভাবতী রীতিমতো গায়ে হাত তুলতে যাচ্ছিল লক্ষ্মীমার। লক্ষ্মীমায়ের পাশে দাঁড়ায় পলাশ আর পিসিমণিকে জব্দ করতে চায় আর বলে, আমার মায়ের গায়ে এইভাবে হাত দেবে না, তোমার কোনো অধিকার নেই আমার মায়ের গায়ে হাত দেওয়ার। শুনে তো প্রভাবতী খুব রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? দেখো দাদা, দেখো কীরকমভাবে তোমার পরিবারের হাওয়া বদল করে দিয়েছে সবাই। এরপরেই পলাশকে মারধর দিতে যায় প্রতাপ, আর তখনই পলাশ বলে, তুই আমার গায়ে হাত দে, আমি আমার মাকে নিয়ে দিদির বাড়িতে চলে যাব। তখন পাড়া প্রতিবেশী ভুবনপুরের সব গ্রামবাসীরা জানবে যে ভুবনপুরের রায় সাহেবের স্ত্রী আর ছেলে এখন সোমের বাড়িতে গিয়ে আশ্রিতা হয়েছে। সেটা কি ভালো লাগবে? তখনই প্রতাপ গায়ে হাত তুলতে গেলে রায় সাহেব আটকে দেয় আর বলে, প্রতাপ, তুই ওকে মারবি না, তুই যা পলাশ, তোর মাকে নিয়ে ওপরে যা। এরপর পলাশ ওর মাকে নিয়ে ওপরে চলে যায়। আর তখনই রায় সাহেব বলে, যদি এটা করতো ও তাহলে অনেক খারাপ কিছুই হতো, আমার মার সম্মান তো এমনিতেই ধুলোয় মিশে গেছে। যদি সোমের বাড়িতে গিয়ে আশ্রয় নিত রায় সাহেবের স্ত্রী, তাহলে এই গ্রামবাসীরাই আমাকে অপমান করতে ছাড়তো না। এরপর পিসিমণি বলে, কিন্তু দাদা, এই সব আর যে সাহসটা বেড়েছে সেটাই কিন্তু আমার ভালো লাগছে না, কিছু একটা ব্যবস্থা করো। তখনই রায় সাহেব বলে, সেটাই তো ভাবছি কি করব। এরপর প্রতাপ বলে, পিসিমণি, তোমাকে বলেছিলাম রত্নাকে আমি খুব ভালোবাসি, পছন্দ করি। এরপর এই পিসিমণি বলে, আরে প্রতাপ, তুই কি ভেবেছিস তুই কিছু বলবি আর আমি ভুলে যাব? সেটা হয়? আমি অত সহজে কিছু ভুলি না, আমার সব মনে আছে। এর মধ্যেই পার্বতী বলে, আমি খুব ভালো মতন আমার পিসিমণিকে চিনি, এই সময় যদি রত্নার বিয়েটা দিয়ে দেওয়া যেত, অম্লান রত্নাকে ভালোবাসে। তখনই সোম বলে, আমার কাছে সেই পরিমাণে টাকা নেই, যেই পরিমাণ টাকা থাকলে আমি এখন রত্নার বিয়েটা দিতে পারতাম, আর আমার বোনের বিয়ে কোনো নমনম করে হবে না। তখনই পার্বতী বলে, সোম, আমি বুঝতে পারছি তোমার এখানে একটা মন কাজ করছে, কিন্তু আমরা এই উপায়ে শুধুমাত্র রত্নাকে বাঁচাতে পারি। কিন্তু সোম বলে, আজকে রত্না যদি তোমার নিজের মায়ের পেটের বোন হতো, পারতেই কথাটা বলতে। পার্বতীকে আবারও কয়েক কথা শোনাতেই পার্বতী খুব রেগে যায় আর তখনই পার্বতী না খেয়ে ক্লিনিকে যেতে চায়। রত্না আর রানী তখন বলে, পার্বতীদি, তুমি এইভাবে না খেয়ে যেও না। কিন্তু পার্বতী বলে, সোম যেভাবে আমাকে কথা শোনায় আমার একদমই ভালো লাগে না। এই বলেই চলে যায়। অন্যদিকে পিসিমণি বলে, দাদা, প্রতাপের বিয়ে আমরা অন্য কারোর সাথে দেব, এরকমই একটা প্ল্যান করব। তারপরেই আমরা কায়দা করে রত্নার সাথেই প্রতাপের বিয়েটা দিয়ে দেব, ঠিক যেভাবে সোম এসে পার্বতীকে সিঁদুর পরিয়ে দিয়েছিল হঠাৎ করে,
ঠিক তেমনভাবেই সব কিছু হবে। প্রতাপ বলে, ও পিসিমণি, আমার মনের ইচ্ছেটা পূরণ হবে তো? পিসিমণি বলে, অবশ্যই পূরণ হবে, তুই এত ভাবিস না তো। এর মধ্যেই পিসিমণি তো প্ল্যান করে ফেলেছে। অন্যদিকে পার্বতী এসে ঘুমিয়ে পড়ে, সে আর খায়ও নি। রত্না তখন বলে, দাদামণি তুমি যে কি করো না। পার্বতী না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এরপরই সোম বলে, আরে রাগের মাথায় আমি অনেক কিছুই বলে দিই, তারা আমি ব্যবস্থা করছি। এরপর পার্বতী তো ঘুমিয়ে পড়েছে। তখনই সোম বলে, উফ, আজকে মাছের কালিয়াটা যা রান্না করেছিল না রানী, মুখে লেগে রয়েছে, ব্যাপক পরিমাণে খাওয়া হয়ে গেছে। এবারে যদি একটু হজমিগুলি খেয়ে নিতাম খুব ভালো হতো। এই বলে শুয়ে পড়ে। তখনই পার্বতী ভাবে, একবার আমাকে জিজ্ঞেসও করলো না খাবো কিনা, নিজে খেয়ে নিল। দূর, আমি আর এদের জন্য কষ্ট পেয়েবার কি করব। এরপর পার্বতী নিজেই রান্নাঘরে গিয়ে খাবার বাড়তে শুরু করে। আর ঝুড়ি তুলে দেখে 2খানা মাছ আছে, কিন্তু মাছ থাকার কথা 1 পিস, সবার জন্য একটা করেই মাছ থাকে। ঠিক তখনই চলে এসেছে সোম। সোমকে দেখে পার্বতী বলে, তার মানে তুমি এখনো খাওনি, পুরোটাই নাটক করছিলে তাই তো? সোম বলে, পার্বতী তুমি সব কথা সিরিয়াসলি নিয়ে নাও কেন বলো তো? রাগের মাথায় আমি না হয় 2-3টে কথা বলেছি, তুমি এসব নিয়ে একদম ভেবো না। পার্বতী বলে, ভাবনা চিন্তা আসছে, এমনই একটা সময়, পিসিমণিকে তো আমি চিনি, সে অনেক কিছুই করতে পারে। তাই আমি বলছি, পিসিমণি কিছু করার আগেই যা করার আমাদেরকে করতে হবে।